ইরানের সাথে চুক্তি শিগগিরই, এয়ারফোর্স ওয়ানে বললেন ডোনাল্ড ট্রাম্প। আজ আবারও শুরু আলোচনা। গাজা ছাড়তে রাজি নয় ইসরায়েল, ট্রাম্পের শর্তকে অগ্রহণযোগ্য বলছেন কট্টরপন্থী নেতারা। সবাইকে আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। ইরানের সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতির কথা বলার একদিন পরই নতুন করে আলোচনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি। একই সময়ে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে ওমানের সাথে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে দাবি করেছে তেহরান। কূটনৈতিক এই অগ্রগতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে বড় সামরিক হামলার হুঁশিয়ারি, তবে মাত্র একদিনের মাথায় সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চরম উত্তেজনার মুখে হঠাৎ করে দিলেন নতুন দফার কূটনীতির ঘোষণা। ট্রাম্প জানান, সব সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রেখে সোমবার থেকেই নতুন করে শুরু হবে তেহরান ওয়াশিংটন আলোচনা। ট্রাম্প দাবি করেন, চুক্তির পরিধি নিয়ে সমঝোতা হওয়ার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশ এমনকি ইরানও হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিল। যুক্তরাষ্ট্র যে হামলার প্রস্তুতি নিয়েছিল তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলাগুলোর একটি হতে পারত। ইরান হামলা এড়াতে চুক্তিতে আগ্রহ দেখিয়েছে এবং সৌদি আরবও সামরিক পদক্ষেপের বদলে কূটনৈতিক সমাধান চেয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই বড় দরপতন হয় আন্তর্জাতিক তেলের বাজারে। যুদ্ধ শুরুর পর থেকে এই পথ ঘিরে অনিশ্চয়তায় জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়। তবে আলোচনার ঘোষণার পর এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় 4.5% কমেছে। হরমুজ প্রণালীতে অস্থিরতা কমাতে চলছে জোর প্রচেষ্টা। এর ব্যবস্থাপনা নিয়ে ওমানের সাথে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে তেহরান বলছে, আলোচনা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার অংশ নয় এবং প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার নিশ্চয়তাও দেয় না। এদিকে কূটনৈতিক তৎপরতার মাঝেও সামরিক চাপ বজায় রেখেছে ওয়াশিংটন। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের বাহিনী এখনও লকড অ্যান্ড লোডেড অবস্থায় প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। অন্যদিকে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যে কোনো হুমকিকেই বাস্তব হিসেবে বিবেচনা করছে তেহরান এবং প্রয়োজনীয় জবাব দিতেও প্রস্তুত তারা। তবে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আঞ্চলিক কূটনীতিও এখন বেশ সক্রিয়। পাকিস্তান, কাতার, সৌদি আরব ও ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি, মুখোমুখি নয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমেই যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা এগোতে পারে। ঋতু সাহা, চ্যানেল 24। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে হামাস, তবে ভিন্ন সুর ইসরায়েলি মন্ত্রিসভায়। কট্টরপন্থী সরকারের একাধিক মন্ত্রী প্রকাশ্যে এই নিরস্ত্রীকরণ চুক্তির তীব্র বিরোধিতা করছেন। উপত্যকাটিতে দফায় দফায় বিমান হামলা অব্যাহত রেখেছে জায়নবাদীরা, যাতে 24 ঘন্টায় অন্তত 11 ফিলিস্তিনির প্রাণ গেছে। মধ্যপ্রাচ্য সংকট নিরসনের রাজনৈতিক টেবিলে যখন দর কষাকষি চলছে, গাজার মাটিতে তখনও প্রতি মুহূর্তে চলছে বেঁচে থাকার নির্মম লড়াই। জায়নবাদীদের টানা বিমান হামলা আর গোলাবর্ষণে ধোঁয়ায় আচ্ছন্ন পুরো উপত্যকা। রোববার গাজার দেইর আল বালাহ দক্ষিণে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত হন। খান ইউনিসে হামলায় প্রাণ যায় 3 জনের এবং গাজা সিটির পুরনো এলাকায় আরও একজন নিহত হন। এভাবে কতদিন ঘরবাড়ি ছাড়া থাকবো জানি না। যেখানে পারছে সেখানেই হামলা চালাচ্ছে। কোথাও বেঁচে থাকার জন্য নিরাপদ নয় এখন। চুক্তির নামে প্রহসন চলছে আমাদের সাথে। এই হামলা এমন এক সময় যখন 2 দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য 15 দফা একটি রোডম্যাপ প্রকাশ করে। এতে হামাসের নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলি বাহিনীর গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়।
beautifully rebuilt. তবে এখন পর্যন্ত ওই পরিকল্পনার কোনো অংশই মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়নি। হামাস জানিয়েছে ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করে সেনা প্রত্যাহার করলেই তারা অস্ত্র সংরক্ষণের জন্য হস্তান্তর করবে। ভিন্ন সুর ইসরায়েলি মন্ত্রিসভাতেও। গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জ্বালানি বিষয়ক মন্ত্রী এলি কোহেন। এর আগে হামাসের নিরস্ত্রীকরণ সংক্রান্ত কথিত চুক্তির বিরোধিতা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি খসড়া চুক্তিকে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জুলাই মাসে ইসরায়েলি হামলায় গাজায় 152 জন নিহত হয়েছেন, যা চলতি বছরের মধ্যে এক মাসের সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। 2023 সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 73,000-এর বেশি। একই সময়ে আহত হয়েছেন 1,74,162 জন। নীলা খন্দকার, চ্যানেল 24। ইউরোপের দুয়ারে হানা দিয়েছে নজিরবিহীন অভিবাসী সংকট। মাত্র অল্প দিনের ব্যবধানে মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় ঢুকেছেন প্রায় 60,000 অভিবাসন প্রত্যাশী। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত 72 জনের। আহত ও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন অন্তত 1,000-এর বেশি মানুষ। একই সাথে বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। কেউ আগুন জ্বালিয়ে শরীর গরম রাখছেন, কেউ বিশ্রাম নিচ্ছেন সৈকতেই। এভাবেই স্পেনের সেউতা সীমান্তে সমুদ্র পাড়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন উত্তর আফ্রিকা থেকে এক কাপড়ে সাঁতরে আসা বহু অভিবাসী। গেল বৃহস্পতিবার সেউতা সীমান্তে সমুদ্র পাড়ি দিয়ে আসা হাজারো অভিবাসী ঢলে বিপাকে স্পেন সরকার। সংকট মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন। প্রথম 48 ঘন্টায় 48,000-এর বেশি মানুষকে মরক্কোতে ফেরত পাঠানো হয়। সপ্তাহ জুড়েই প্রত্যাবাসন কার্যক্রম চলছে। রোববার সেনাবাহিনীর গাড়িতে করেও বহু অভিবাসীকে সীমান্তে নিয়ে যাওয়া হয়। এদিকে সেউতা সংকট ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে স্পেনের রাজনীতি। রোববার মাদ্রিদে মরক্কো দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। সীমান্তে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। একই সাথে কড়া সমালোচনা করে স্পেন ও মরক্কোর সরকারের ভূমিকার। আমরা অন্য দেশের মানুষের মাধ্যমে আমাদের দেশে আগ্রাসন চাই না। আমাদের সংস্কৃতি যেমন আছে তেমনই থাকা উচিত। অন্যরা যা খুশি তাই করবে, সেটা হতে পারে না। আমরা আজ এখানে এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে এবং মরক্কো সরকারের সহায়তায় সেউতায় যে অনুপ্রবেশ ঘটছে তার প্রতিবাদ জানাতে এসেছি। এখানে বাম ডানের প্রশ্ন নয়, এটি স্প্যানিয়ার্ডদের স্বার্থের প্রশ্ন। এ বিষয়ে স্পেন সরকার বলছে অবৈধভাবে বসবাসকারী 5 লাখের বেশি মানুষের জন্য বৈধ বসবাসের সুযোগ দেওয়ার সঙ্গে সেউতায় সাম্প্রতিক এই ঢলের কোনো সম্পর্ক নেই। সেউতায় প্রবেশকারীরা মূল স্পেন বা সেনজেন অঞ্চলের অন্য কোনো দেশে যেতে পারেন না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আফ্রিকা ও ইউরোপের সংযোগস্থল সেউতা আবারও প্রমাণ করল অভিবাসন সংকট শুধু সীমান্তের নয়, এটি মানবিক, রাজনৈতিক এবং নিরাপত্তার এক জটিল বাস্তবতা। আর সেই বাস্তবতার ভার এখন বহন করছে ছোট্ট এই সীমান্ত শহর। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। একদিকে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, অন্যদিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে সাঁড়াশি অভিযান। গেল এক মাসে একের পর এক ধরপাকড় চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এতে আটক হয়েছেন অনেকে। এদিকে মালয়েশিয়ায় কারাবন্দী বাংলাদেশিদের জন্য নতুন করে দেয়া হয়েছে অর্থ বরাদ্দের অনুমোদন। এ বিষয়ে আরো খবর জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। বিস্তারিত জানবো তার কাছে। সোহান, আমাদেরকে জানাবেন যে এই অভিবাসনের বিরুদ্ধে যে অভিযান চলছে তার সর্বশেষ খবর। বিষয়টি নিয়ে এগিয়ে চলছে, ঠিক তেমনি ভাবে মালয়েশিয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতই তাদের এই দেশের আইন শৃঙ্খলাকে স্বাভাবিক রাখার জন্য তারা তাদের অভিযান অব্যাহত রেখেছে। এই অভিযানে প্রতিদিনই আটক হচ্ছে আমাদের অসংখ্য বাংলাদেশি কর্মী সহ বিভিন্ন দেশের বিদেশি কর্মীরা। ঠিক গত এক মাসে প্রায় 1,000-এর অধিক বাংলাদেশি কর্মী আটক হয়েছে। এছাড়া বাংলাদেশি কর্মীর পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকদের সংখ্যা প্রায় 3,000-এর অধিক বিদেশি নাগরিক এখানে অবৈধ থাকার কারণে এখানে আটক হয়েছে। আর আপনাকে যদি বলে রাখি, আসলে মালয়েশিয়া দীর্ঘদিন থেকে বাংলাদেশের বন্ধ থাকা যে শ্রমবাজার ছিল, এই শ্রমবাজারটি নতুন করে যে আলোর মুখ দেখতে যাচ্ছে, কিন্তু সে আলোর মুখ
দেখতে যাওয়ার পরেও কিন্তু এখানে টেকনিক্যাল জটিলতার কারণে এখানে কিছুটা ধীরগতি তৈরি হয়েছে। তবে বাংলাদেশ সরকারের যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহাদি হাসান এখানে ভিজিট করে যাওয়ার সময় তিনি যে কথাটি বলেছেন যে অগাস্টের শেষ নাগাদ এখানে বাংলাদেশ থেকে কর্মী আসার বিষয়টি তারা নিশ্চিত করেছেন। তবে এই বিষয়টি টেকনিক্যাল জটিলতার কারণে কিছুটা ধীরগতি এখানে তৈরি হয়েছে। তবে মালয়েশিয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি সেটি নিয়ে আসলে মালয়েশিয়া এই মুহূর্তে কর্মী দরকার, তারা সেটি নিয়ে কাজ করছে। আরেকটি বিষয় আপনি যেমনটি বলছিলেন যে আসলে দীর্ঘদিন থেকে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মীরা বিভিন্নভাবে কূটনৈতিক জটিলতার মধ্যে ছিল এবং বিভিন্ন সময় তারা আসলে তাদের যেই পরিমাণ এখানে সহযোগিতা দরকার বাংলাদেশ হাই কমিশনের বিভিন্ন কর্মকর্তাদের অসাধু কর্মকর্তাদের দুর্নীতির কারণে কিন্তু এটি কিছুটা এখানে ব্যাহত হচ্ছিল। তবে নতুন করে সরকার পরিবর্তন পরবর্তী মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে কূটনৈতিক যেই সম্পর্কের কিছুটা টানাপোড়েন ছিল এটির কিছুটা ব্যক্তি ঘটাচ্ছে। এখন এই মুহূর্তে সেই টানাপোড়েনটা দূর হয়ে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টাটি এই মুহূর্তে খুব সক্রিয়ভাবে চলছে। তবে মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনের যে লেবার কাউন্সিলর রয়েছেন তার তথ্য মতে এখানে মালয়েশিয়ায় যে সমস্ত জেলবন্দি আমাদের কর্মী ভাইয়েরা রয়েছে বা বাংলাদেশিরা রয়েছেন ইতিমধ্যে ওয়েজ অনার্স বোর্ডের মাধ্যমে বাংলাদেশি কর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে 30 রিঙ্গিত করে একটি বরাদ্দ দেওয়া হয়েছে যাতে করে সাবান বা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারে। তার পাশাপাশি এখানে আরেকটি বিষয় করা হয়েছে সেটি হলো যে এখানে যে সমস্ত বাংলাদেশিরা এখানে জেলবন্দি বা বিভিন্ন কারণে জেলের মধ্যে রয়েছেন তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য মালয়েশিয়ার এখানে ল ফার্মের সাথে আলোচনা চলছে কিভাবে আসলে আমাদের এখানে যে সমস্ত কর্মী ভাইরা ইমিগ্রেশন অথবা মালয়েশিয়ার জেলের মধ্যে রয়েছেন এটি নিয়েও কিন্তু কাজ করছে। এইদিকে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের মধ্য থেকে যেটি জানিয়েছেন আসলে প্রবাসীরা আগে যেভাবে বিভিন্ন রকম জটিলতার মধ্যে ছিল সেটি থেকে বের হয়ে এসে প্রবাসী বান্ধব বাংলাদেশ হাই কমিশন করার জন্য এখানে কাজ করছে। তবু যদিও এখানে ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু কর্মকর্তারা এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশন অবস্থান করছে হাই কমিশনে এটি নিয়ে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে যে সমস্ত কর্মকর্তারা এখানে রাষ্ট্রের জন্য কাজ করছেন বা প্রবাসীদের জন্য কাজ করছেন এই সংখ্যাটি কিন্তু চাচ্ছে যে তাদের বিপরীতে দাঁড়িয়ে মালয়েশিয়া থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য তারা বুঝতে পেরেছি। ধন্যবাদ সোহান আপনাকে। দর্শক আমরা সরাসরি যুক্ত ছিলাম মালয়েশিয়ায়। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় পুলিশ সহ অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 18 জন। রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল এলাকায় একটি পুলিশ স্টেশনের বাইরে এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে 5 জন পুলিশ সদস্য এবং 8 জন বেসামরিক নাগরিক রয়েছেন। নিহত আরেকজনকে আত্মঘাতী হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় ওই এলাকায় পুলিশের সমর্থনে স্থানীয়দের একটি সমাবেশ চলছিল। এদিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিবি এই হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। হামলাকারীদের মদতদাতাদের ধরতে ইতোমধ্যে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে চালাতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী অ্যাথেন্সের 65 কিলোমিটার পশ্চিমে দুটি ফায়ার ফাইটিং হেলিকপ্টারের মধ্যে আকাশে মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস জানায় অ্যাটিকা বোয়োটিয়া সীমান্তে আগুন নেভানোর কাজ করছিল বেল ব্র্যান্ডের দুটি হেলিকপ্টার। উড্ডয়নকালে একটি হেলিকপ্টারের প্রপেলার অন্যটিকে আঘাত করলে মুহূর্তেই একটিতে আগুন ধরে যায় এবং সেটি খাদে ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই ড্যানিশ পাইলট এবং গ্রিক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা মারা যান। তবে অলৌকিকভাবে বেঁচে যান দ্বিতীয় হেলিকপ্টারে থাকা ব্রিটিশ পাইলট ও আরেক গ্রিক কর্মকর্তা। জরুরি অবতরণের পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর নিরাপত্তা প্রোটোকল মেনে গ্রিস জুড়ে সব বেল হেলিকপ্টার উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জ্বালানি সংকট ও জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে কিউবা জুড়ে ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। রাজধানী হাভানা সহ পুরো দেশ দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় মানুষের স্বাভাবিক জীবন, শিক্ষা, যোগাযোগ ও অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার জরুরি ব্যবস্থা নিলেও জ্বালানি ঘাটতি ও পুরনো বিদ্যুৎ অবকাঠামোর কারণে পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা কম। রাজধানী হাভানা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল ভয়াবহ বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে ক্যারিবীয় অঞ্চলের দেশ কিউবা।
পুরো দেশ জুড়ে ঘন ঘন এবং দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিপর্যয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা বর্ণনা করার মতো নয়। করিডোরের ছাদে ঘুমাতে হচ্ছে। দিনের পর দিন এভাবেই কাটছে আমাদের। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার বাচ্চারাও কষ্ট পাচ্ছে। তাড়াহুড়ো করে পড়াশোনা শেষ করতে হচ্ছে। শুধু বিদ্যুৎ বিভ্রাট নয়, আরও অনেক কিছুই তাদের প্রভাবিত করছে। তাদের শিক্ষা ও বিকাশে বাধা হচ্ছে। রোববার গভীর রাতে সামাজিক মাধ্যম এক্সে দেয়া ঘোষণায় বিপর্যয়ের কথা জানায় কিউবার রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি ইউনিয়ন ইলেকট্রিকা। জ্বালানি ও খুচরা যন্ত্রাংশের চরম সংকটের কারণে কিউবার বিদ্যুৎ ব্যবস্থা আগে থেকেই নাজুক অবস্থায় ছিল। এরই মধ্যে জাতীয় গ্রিডে ভয়াবহ বিপর্যয়ের কারণে পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে ডুবে গেছে। এই ঘটনাটি চলতি বছর দেশ জুড়ে চলা ধারাবাহিক ব্ল্যাকআউটের সর্বশেষ উদাহরণ। এর আগে গত জুলাই মাসে মাত্র ৯ দিনের ব্যবধানে ৩ বার জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছিল, যার মধ্যে একই সপ্তাহে ২ বার পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। এর মধ্যে একটি বিপর্যয়ে প্রায় ১ কোটি মানুষ অন্ধকারে তলিয়ে যায়। নেটওয়ার্ক পুনরায় চালু করার পরও চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে না পারায় সরবরাহ স্বাভাবিক করতে কর্তৃপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল। বিদ্যুৎ বিপর্যয়ে সরাসরি প্রভাব পড়ছে দেশটির সাধারণ নাগরিকদের মৌলিক চাহিদার উপর। যোগাযোগ ব্যবস্থা, মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে পড়ায় পুরো দেশ কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ থাকায় দেশের সার্বিক অর্থনীতিতে প্রতিদিন বড় ধরনের ধস নামছে। সংকট মোকাবেলায় সরকার জরুরি অবস্থা জারি করে স্কুল, কলেজ, সরকারি অফিস ও অপ্রয়োজনীয় শিল্প কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তেল আমদানিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে কিউবা সরকার বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও গ্রিড বিপর্যয়ের কারণে দেশের প্রধান থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো একের পর এক বন্ধ হয়ে গেলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্রুত অবকাঠামোগত সংস্কার ও পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে কিউবার এই মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় আরও গভীর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মিলা খন্দকার, চ্যানেল 24। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বহুমুখী উদ্যোগের মাধ্যমে ঢাকা বেইজিং সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে। আলোচনায় উঠে আসে দুদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্যের দিকটিও। From the national governance to poverty reduction, from party systems to development planning, the course focus on China's concrete development experience. You will also visit the Padma Bridge and water treatment plants at Dasagandi to see personally how China-Bangladesh cooperation contributes to Bangladesh's economic and social development. রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আরও $2.5 কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে দেশটি। সোমবার জাতিসংঘ শরণার্থী সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। পরে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেওয়ার অঙ্গীকারের অংশ হিসেবে এই নতুন অর্থায়ন। বলা হয়, বাস্তুচ্যুত মানুষের পাশে থাকার বিষয়ে ইতিবাচক অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে অব্যাহত রাখা হবে মানবিক এ সহায়তা। 2017 সাল থেকে রোহিঙ্গা সংকটে $1.25 বিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা দিয়েছে দেশটি। এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ, ক্ষুধা আর মানবিক সংকটে জর্জরিত ইয়েমেন। বিশ্ব যখন দেশটিকে দেখছে ধ্বংসস্তূপের প্রতিচ্ছবি হিসেবে, তখন যুদ্ধ ভুলে উৎসবে মেতেছে ইয়েমেনবাসী। শতাব্দী প্রাচীন বালদা স্টার উৎসব ঘিরে দেশটির পূর্ব উপকূলের সমুদ্র সৈকতে নেমেছে দর্শনার্থীর ঢল। মাসব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক আয়োজন, ঐতিহ্যবাহী পর্যটন কার্যক্রম আর প্রদর্শনী একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। নেই গোলাবারুদের শব্দ, ইয়েমেনের বাতাসে এখন আনন্দের ঘ্রাণ, উল্লাসের গান।
বাদ্যের তালে কেউ দল বেঁধে নাচছে, কেউ আবার সমুদ্রের ঠান্ডা পানিতে নেমে উদযাপনে মেতেছে। শুধু নাচ গানই নয়, হস্তশিল্প ও স্থানীয় খাবারের মেলা বসেছে হাদ্রামাউত প্রদেশের মুকাল্লা শহরে। ইয়েমেনের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উপকূলীয় লোকজ উৎসব আল বালদা প্রতি বছর জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শেষ পর্যন্ত পালিত হয় এই উৎসব। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি বালদা স্টার নামে পরিচিত। সারা বছর আমরা অপেক্ষায় থাকি এই উৎসবে। যুদ্ধ আর কঠিন বাস্তবতার মাঝেও এই কটির দিন আমাদের অনেক আনন্দ দেয়। পরিবার নিয়ে এখানে আসতে পারাটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এবার উৎসব শুধু আনন্দই বয়ে আনেনি, প্রাণ ফিরিয়েছে স্থানীয় অর্থনীতিতেও। পর্যটকদের ভিড় লেগে আছে হোটেল, রেস্তোরাঁ, বাজার আর ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বছরের সবচেয়ে বেশি আয়ের সময় এটি, তাই ব্যবসায়ীদের আশা এবার যুদ্ধের ক্ষত সামলে ঘুরে দাঁড়াবেন তারা। উৎসব শুরু হলেই আমাদের ব্যবসা বেড়ে যায়। পর্যটক বাড়লে হোটেল, রেস্তোরাঁ, দোকান সবখানেই কাজের সুযোগ তৈরি হয়। এবার অপেক্ষায় আছি যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিতে পারি কিনা। দীর্ঘ সংঘাত এখনো শেষ হয়নি, দেশের অনেক অঞ্চল এখনো অনিশ্চয়তার মধ্যে। তবুও মুকাল্লার এই উৎসব যেন জানিয়ে দিচ্ছে, যুদ্ধ মানুষের স্বপ্ন কেড়ে নিতে পারে, কিন্তু বেঁচে থাকার ইচ্ছা, সংস্কৃতি আর আনন্দ উদযাপনের আকাঙ্ক্ষাকে থামিয়ে রাখতে পারে না। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। এ ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।